আরে নীলা, কি ব্যাপার? কি হলো? কাল না তোমার আসার কথা ছিল? হ্যাঁ, ছিল, কিন্তু যাব না। ব্যাস, হয়েছে। আর কিছু বলবেন? আরে, এভাবে রেগে কথা বলছো কেন? আমি আবার কি অপরাধ করলাম? আপনি কি অপরাধ করেননি, এইটা একটু ভেবে বলুন তো। মানে? আমি ঠিক মানে বুঝলাম না। ও, এখন আপনি মানেই বুঝতে পারছেন না? আইরে মানুষ, কেন বুঝবেন না কেন? আপনি শিউলিকে কেন ফোন করছেন? আপনি আমাকেও আসতে বললেন, আবার ওকেও আসতে বললেন, বললেন একই টাইমে। কেন? এরকম কেন? দেখো, তুমি আমাকে অবশ্যই ভুল বুঝছো। আমি ওকে ডাকছি ঠিক আছে, কিন্তু ওকে কোথাও নিয়ে যাওয়ার জন্য, কোথাও যাওয়ার জন্য আমি ডাকি নাই। আমি তোমাকে ডাকছিলাম, তোমার সঙ্গে কোথাও যাব, এটা মিট করতে চাইছিলাম, কিন্তু তুমি এটা আমাকে অযথা ভুল বুঝছো। বুঝতে পারছো? ও, তাই নাকি স্যার? হ্যাঁ, এরকম আজকাল। হ্যাঁ, আমি সব বুঝি বুঝি। আপনি যে তলে তলে কি করছেন, এটাও আমি বুঝি। আপনি আমাকেও খাবেন, আবার ওকেও খাবেন। এটা আমি মনে হয় বুঝি না। যে কোনো একজনকে আপনি সিলেক্ট করেন। আপনি খেলার পুতুল ভেবেন না, আমরা আসলে আপনার হাতের খেলার পুতুল না, বুঝতে পারছেন স্যার? হ্যাঁ, একটু ভালো হন, স্বভাবটা একটু ভালো হওয়ার চেষ্টা করেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, জনাব, এইভাবে দিন যায় না। আমি তো আসলে তোমাকে ঠিক বুঝাইতে পারছি না। আসলে তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। ও বাবা রে! হ্যাঁ, এই দেখছি কিছুই বোঝে না। হ্যাঁ, আদা মাছটা উল্টে খেতে জানে না। আরে জনাব, আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, একটু বোঝেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি ওকে চান না আমাকে চাইছেন, কোনটা? আরে পাগলি, আমি যখন তোমাকে বোঝাইতেই পারছি না, তবে ক্লিয়ার শুনে রাখো। আমি কাউকে চাচ্ছি না, আমি শুধু তোমাকে চাইছি। এটা কি তুমি আমার ভাষাতে বুঝতে পারো না? আর যদি কখনো এই ধরনের হয়, তারপরে তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তাই মাথায় পেতে নেবো, বুঝছো? ও, আজকাল তাই না? হ্যাঁ, তাহলে আসলে তোমাদের মানে উচিত শিক্ষা না দিলে তোমরা সোজা হও না, বুঝছো ব্যাপারটা? একটু উচিত শিক্ষা তোমাদের পাওয়া দরকার। কারণ তোমরা আজ তো এখানে, আবার কাল ওখানে। এই স্বভাবটা একটু চেঞ্জ করো। তুমি আমাকে দিনের পর দিন ইউজ করছো। দিনের পর দিন তুমি আমাকে যা বললো আমি তাই শুনি। আমি কি তোমার কোনো কথা অমান্য অমান্য করছি বলো? না, এটাকে আমি অস্বীকার করছি? তাহলে? আরে তাহলে আবার কি? তুমি আগামীকালকে আসো, আমার সঙ্গে একটু দেখা করো, তারপরে দুজনে একসঙ্গে হয়ে বসে সব কথা মিট করব। কি করা যায় না যায়। আমি তো ব্যাপারটা তোমাকে সব খুলে এখন বলতে পারবো না। তুমি আসলে আসলে সব বলবো, নাকি? আহ, অনেকদিন বুঝি খাওয়া হয় না, তাই না স্যার? হ্যাঁ, অনেকদিন খাওয়া হয় না, খাওয়া লাগবে। হুম, হ্যাঁ, এবার দেখবো কে কত পারে। হ্যাঁ, স্বাদ মিটাই দেব, দেখবো না। আমার প্রতি তোমার রাগ এখনো কমেনি। আমি তো ভয়ে আছি। এরকম করছো কেন? একটু নর্মাল হও, একটু ঠান্ডা মস্তিষ্কে আমার সঙ্গে কথা বলো, তাহলে না আমি কথা বলে তোমার সঙ্গে মজা পাবো। ওইসব স্যার, ওইসব ছাড়েন। ওইসব মজা টজা আমি বুঝি না। আমার লাগবে এই জানি, আমাকে দিতে হবে। আমি আগামীকালকে আসবো, তবে ওই আগের ওইখানে যেখানে পূর্বে ছিলাম ওখানে। হ্যাঁ, ওখানে আসলে তারপরে তুমি আমাকে যেভাবে বলবে ওভাবে, কিন্তু পূর্বের মতোই আমাকে দিতে হবে। ওইসব আমি কিছু বুঝি না। আমার রাগ হয়েছিল শুধু, তুমি আমার মাঝখানে আরেকজনকে টানো কেন? একটা মেয়ে অন্য মেয়ে আর একটা মেয়েকে এভাবে সহ্য করতে পারে একজনের সঙ্গে? বলো, তুমি এটা জানো না? এই জন্য আবার রাগ হয়েছে, বুঝছো? ও, তাই নাকি? জি জনাব, বোঝো না তুমি? হুম, ও, তো এখন কি তোমার রাগ কমছে? যদি রাগটা কমে তাহলে কিছু কথা বলতাম। জনাব, যতক্ষণ আমি প্রাণ ভরে তোমাকে খেতে পারবো না ততক্ষণ আমার রাগ কমবে না, বুঝতে পারছো? হুম, বোঝো এবার। তোমাকে চিড়ে চিড়ে খাবো, বুঝছো? মাথায় রেখো বিষয়টা।
তোমার কথা শুনে তো আমার খুব ভয়ই লাগছে। বাবা, এত পারদর্শী হঠাৎ হয়ে গেলে কেমনে তুমি? আগে কালকে আমি আসি না তোমার কাছে, তারপরে ওই দুইজনকে খাওয়ার স্বাদ মেটায় দেবো ভালো করে, বুঝছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে পাগলি, আসো তুমি। কাউকে লাগবে না, শুধু তোমাকেই লাগবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি বাদে অন্য কাউকে আমার দরকার নেই। আরে বাবা, তোমাকেই তো আমি নিয়মিত খাচ্ছিলাম, নিয়মিত ডাকি, তোমার সঙ্গে মজা করি। এখন এর মধ্যে তুমি অন্যকে অযথা সন্দেহ করে আমাকে এত রাগারাগি করছো, আমার সঙ্গে বাজে বকছো। এসব গুলো ঠিক না, বুঝছো? তুমি শুধু আমার। তো ঠিক আছে, আগামীকালকে আসো, তুমি কথা হবে তোমার সাথে, বুঝছো? ঠিক আছে জনাব, তাই হবে। তুমিও ভালো থেকো। আর শোনো, সাথে না প্রোটেকশন নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, রাখতেছি। বাই বাই। কালকে সকালে 9টা 10টার দিকে ফোন দিও, হ্যাঁ? আল্লাহ হাফেজ। ওকে, বাই। আমার মেয়ের জামাই আমারে বলতেছে যে আপনার মেয়ে অনেক ছোট, আমি ওকে ইয়া করতে গেলে সে নাকি শুধু ব্যথাই পায়, আমি নাকি তো ওকে শুধু কষ্টই দিই। তো আগে যদি জানতাম যে ওর মা হয়ে আপনি এত সুন্দরী, এত ইয়াং মানুষ, তাহলে আপনার মেয়েরে না বিয়ে করে আপনারাই বিয়ে করতাম। তো বন্ধুরা, আমার জীবনে একটি ঘটে যাওয়া ঘটনা আপনাদের আজ শেয়ার করব। তো আমার নাম হচ্ছে নাজমা খাতুন, আমি বিয়েবাড়িয়া থেকে বলছি। যাই হোক, তো আপনারা আমার গল্পটি শুনে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন বন্ধুরা, আমার গল্পটি শুরু করা যাক। তো আমার বিয়ে হয়েছিল একটা মধ্যবর্তী ফ্যামিলিতে। তো আমার হাজবেন্ডটা খুব ভালো। তো ভালোই দিন কাটছিল আমাদের দাম্পত্য জীবনে। তো আমার বিয়ের 3 মাস পরে আমার পেটে বাচ্চা আসে। তারপরে তো আমার হাজবেন্ড আমাকে অনেক আদর করত। আর আমার যখন বাচ্চা পেটে আসছিল এই সংবাদ পাওয়ার পরে, তখন উনি আমাকে আরো বেশি বেশি করে আদর করত, বুঝছেন? তো তো এরকম দিন যাইতে যাইতে যখন আমার পেটের বাচ্চার বয়স হচ্ছে 9 মাস, তখন তারপরে হঠাৎ আমার একদিন পেটে ব্যথা ওঠে। আর ব্যথা ওঠার পরে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো আমাকে সিজার করার কথাবার্তা হয়। তো তারপরে তারপরে আমার সিজার করে একটা মেয়ে সন্তান হলো। তো মেয়ে হওয়াতে সবাই খুশি। সবাই নাকি বলে যে প্রথম সন্তান নাকি মেয়ে হলে অনেক ভালো হয় কপালটা। যাই হোক, মেয়েটাও অনেক দেখতে শুনতে মাশাল্লাহ উজ্জ্বল হয়েছে। তা সবাই খুশি, আমার ফ্যামিলির লোকও খুশি, আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই খুশি এক কথায়। খুব আলোড়ন পড়ে গেছে আমার মেয়েকে দেখে, চাঁদের মতো হয়েছে আর কি। তো তারপরে আর যেদিন আমার এই মেয়েটা জন্ম নিল, এই দুনিয়াতে আসলো, ভাই, সেদিন থেকে মানে আমার ঘরে একদম মনে হচ্ছে লক্ষ্মী আসলো। মানে কোনো টাকা পয়সার কোনো অভাব নেই। মানে সংসারের অভাব সব দূর হয়ে গেল। শুধু উন্নতি আর উন্নতিই শুরু হলো এই বাচ্চাটা প্রসব হওয়ার পরে। তো এরকম দিন চলতেই থাকলো। তারপরে যখন আমার ওই মেয়েটা ছোট থেকে বড় হলো, আমার মেয়েটার বয়স যখন 8 বছর, তো তখন ওর বয়স যখন 8 বছর, তখন আমার হাজবেন্ডটা মারা যায়। তো মারা যাওয়ার পরে আমি কান্নাকাটি করতেছি আর বলতেছি যে আসলে আমার জীবনে কি এমন ঘটে গেল, এখন আমার এই সংসারে হাল আর কে ধরবে? আমার তো আর একটা ছেলে সন্তানও নাই, বা আমার তো সংসারে হাল ধরার মতো কেউ নাই, থাকলো না। তখন আমি খুবই কষ্ট পাই। তো হাজবেন্ড মারা গেলে কিন্তু শ্বশুর বাড়িতে কোনো দামই থাকে না, মানে এক কথাই আমার দায়িত্ব নেওয়ার লোকই থাকে না। বুঝিনি তো ব্যাপারটা। তো আমি তো খুব কষ্টের মধ্যে পড়ে গেলাম। তারপরে আমার যখন স্বামী মারা গেছে, তো আমার তো ওই ফ্যামিলিতে কোনো দামই নেই। মানে ক্রমেই দিন যায়, আমার শ্বশুর শাশুড়ি কেমন যেন আমার সাথে দুর্ব্যবহার করতে শুরু করলো। মানে কেমন যেন করে, আমার একদম ভালো লাগে না। তো কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমার এই মেয়েটারে নিয়ে আমি সারা জীবন আমার শ্বশুর বাড়িতেই কাটাবো। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আসলে আমাকে সেই সুযোগটাই দিল না। মানে আমি কেমন যেন একটা ওদের অত্যাচারে
ওই বাড়ি ছাড়ার উপক্রম হয়ে উঠলাম। তো তারপরে হ্যাঁ, মানে শ্বশুর শাশুড়ির অত্যাচারে আমি ওখানে আর টিকতেই পারলাম না। তো আমি আমার মেয়েরে নিয়ে আমি আমার মায়ের বাড়ি চলে আসলাম। তো মায়ের বাড়ি চলে আসে, এখানে থেকে আমার মেয়ের এই স্কুলে ভর্তি করে দিলাম। মেয়ে স্কুলে পড়াশোনা করতে থাকলো। তো তারপরে হঠাৎ একদিন মেয়ে আমাকে প্রশ্ন করে বসে, কারণ মেয়ের বয়স তো তখন 8 বছর বয়স, মেয়ে তো তখন একটু বোঝে। তা মানে বলে, আম্মু, আমার আব্বু কোথায়? তা আমি তখন বললাম যে তোমার আব্বু তো পরপারে চলে গেছে, সে আর কখনো ফিরে আসবে না। তখন মেয়ে এটা বুঝে বুঝে একটু কান্নাকাটি করতে লাগলো। তারপর মেয়ের বয়স যখন 12 বছর হলো, তখন হঠাৎ একদিন মেয়ে আমাকে প্রশ্ন করে যে, মা, তুমি কি বিয়ে শাদী করবা না, এরকমই থাকবা? তখন আমি বললাম, না রে মা, তুমি এখন বড় হয়েছো, আগে তোমার বিয়ে শাদী দিয়ে নেই, তারপরে যদি কপালে ভাগ্য থাকে তখন না হয় আমারটা আমি দেখবো, না হয় না হবে। কিন্তু তোমারে যতদূর পারি লেখাপড়া করায় একটা ভালো পাত্র দেখে আগে বিয়ে তোমারে দিয়ে নি, তারপরে আমারটা আমায় পরে দেখবো আমি। তো তারপরে মেয়ে তখন আবার আমারে বলে যে, মা, আমি তো তোমার ছেলে না, মেয়ে মানুষ। তো আমার বিয়ের শাদী হয়ে গেলে আমি তো পরের ঘরে চলে যাব। আমি তো আর সারা জীবন তোমার কাছে থাকার মতো না। যেহেতু আমি ছেলে না, আমি মেয়ে মানুষ। তো আমি থাকতে থাকতে না হয় তোমার এই বিয়ে শাদী দিয়ে দিতাম। তখন আমি আবারও বললাম, না রে মা, মানে আমি যদি বিয়ে করি তোমার বিয়েটা হওয়ার পরে না হয় আমি করব, সেটা পরে হবে। তো যাই হোক, তারপরে আমার ইচ্ছা ছিল যে আমার মেয়েকে বড় এ দেশের একটা ডাক্তার বানাবো। কিন্তু হঠাৎ একদিন অনেক দূর থেকে একটা বিয়ের প্রস্তাব আসলো, ছেলে নাকি ইঞ্জিনিয়ার। তো আমার মেয়ে তো ছোট, তা আমি তাকে বললাম যে আসলে আমার মেয়েটা ছোট, এভাবে তো এত ছোট অল্প বয়সে তাকে বিয়ে দেওয়া যায় না। তো সে তখন আমাকে বলছিল যে পাত্র নাকি অনেক ভালো ইঞ্জিনিয়ার, ফ্যামিলি ভালো, মানে বিয়েটা দিয়ে হলে নাকি ভালো হতো আর কি, আমার মেয়েটা ওখানে সুখে থাকতো। তো দ্বিতীয় মাধ্যম উনি আমাকে এই কথাটা বললো। তো তারপরে এখন এত কিছু বলার পরেও তো ওই ছেলের বাড়ির লোক বলতেছে যে আপনার মেয়ে রেখে নিয়ে যাই আমরা কি ওই মানে মাঠে কাজ করাবো নাকি হাল চাষের কাজ করাবো? আপনার মেয়ে আমাদের ওখানে সুখেই থাকবে, আর ও ছোট হয়েছে তা কি হয়েছে, আমাদের এখানে থেকে লেখাপড়া করবে, সংসারও করবে, লেখাপড়াও করবে, কোনো সমস্যা হবে না। তো আমি তখন বললাম যে ঠিক আছে, মানে একটু মত দিয়ে বসলাম। তারপরে তো আমার আশপাশের সবাই আমাকে বোঝালো যে মেয়ের যেহেতু ওই ফ্যামিলিতে গিয়ে কোনো কষ্ট হবে না, তো যদি আপনি এই মুহূর্তে উঠাই দিতে না পারেন তাহলে শুধু কাবিন করে রেখে দেন, তারপরে দেখা যাবে। তখন আমি এত মানুষের আগ্রহ দেখে তখন সবাই ভাবলাম যে আসলে সবাই এত করে যখন আগ্রহ করে বলছে, তো ঠিক আছে, তখন আমিও রাজি হয়ে গেলাম, কি আর করা। তো তারপরে তো আমি রাজি হয়ে যাওয়ার পরে তখন ওদের আবার আমি বললাম যে আমার তো আসলে টাকা পয়সা নাই, আমার এই বিয়েতে মানে মেয়ের এই বিয়েতে আমি তো কোনো কিছু দিতে পারবো না, যেহেতু আমার টাকা পয়সা নাই। তখন ওরা বললো যে ঠিক আছে, আপনার টাকা পয়সা লাগবে না, শুধু আপনার মেয়েকে দেখতে শুনতে অনেক সুন্দরী, তাই আপনার মেয়েকে আমরা নেব, এত টেনশন আপনার করতে হবে না। তো বাস, আমি রাজি হয়ে গেলাম। তো তারপরে যাই হোক, ছেলে ভাইয়ের লোকজন সব তিনখান করে ওরা আসলো, আমার মেয়ের বিয়ে শাদী দিয়ে দিলাম। তো আমি খুব কষ্ট পাইলাম মেয়েকে বিয়ে দিয়ে, কারণ মেয়েকে বিয়ে দিয়ে তো আমি একা হয়ে গেলাম। মানে আগে তো মেয়ে আমার পাশে ছিল, তখন তো ভালোই দিনকাল কাটছিল দুজনের। তো ওকে বিয়ে দিয়ে আমি খুব কষ্টের মধ্যে পড়ে গেলাম, মানে খুব খারাপ লাগতো আমার। আমার তো আর কেউ নেই, ওর আব্বুও বেঁচে নেই। তো হ্যাঁ তারপরে এখন ওকে বিয়ে শাদী দেওয়ার পরে তো আমি একদমই একা হয়ে গেলাম। মানে আমার এখন আর ওই একবেলা রান্না করলে 2 বেলা খাই, খাওয়ারও টেনশন নেই। ওর যে স্কুল ড্রেস কিনে দিতে হবে, ওর পড়ালেখার খরচ চালাতে হবে, এসব টেনশন মাথার থেকে আর কি দূর হয়ে গেল। যাই হোক, তো ভালোই দিনকাল চলছিল। হঠাৎ এরকম চলতে চলতে হঠাৎ 2-3 মাস বাদে মানে মেয়ের বাড়ির থেকে আহ মানে ওরা একটু চাপ দিল আমার মেয়েকে যে তোমার বাপের বাড়ির থেকে কিছু টাকা নিয়ে আসো, মানে ওরা আমার মেয়ের কাছে 1 লক্ষ টাকা দাবি করে বসে। তা মেয়ে হঠাৎ একদিন আমাকে বলে যে, মা, তুমি তো কোনো বিয়েতে আমার বিয়েতে যৌতুক দাওনি, কোনো কিছু দাওনি, তো তোমার জামাই তো হচ্ছে মানে আমার কাছে
এই যে 1 লক্ষ টাকা চাই, তো এখন কি করবা? তখন আমি মেয়েরে বললাম যে দেখো মা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আমার টাকার মধ্যে একটুখানি জায়গা জমি আছে, হয়তো এইটুকু তাহলে বিক্রি করতে হবে। তো তারপরে কি আর করা, যেহেতু মেয়েকে কোনো যৌতুকের টাকাটুকে কোনো কিছু দেয়নি, তো পরে আমি ওই জায়গাটুকু বিক্রি করে ওখান থেকে তারে মানে 50,000 টাকা মতো দিলাম, আর কিছু টাকা রেখে দিলাম। যে হয়তো কিছুদিন পরে আমি একটা ছোট্টখাটো করে কিছু লোকজন দাওয়াত করে অনুষ্ঠান করে মানে সবাইকে একটু খাওয়াবো। তো তারপর মেয়ের জামাইকে আমি ডাকলাম। ওরা আসলো, আসার পরে বললাম যে বাবা, বিয়েতে তো অনুষ্ঠান করছিলাম না তোমাদের, তো যাই হোক, এখন মানে আমিও কিছু আয়োজন করছি, আমার আশপাশে কিছু মানুষজন, আত্মীয় স্বজন এবং মেয়ের জামাই ওখান থেকে কিছু লোকজন আসছিল, ছোটখাটো একটা অনুষ্ঠান করে যাই হোক ঝামেলাটা পার করলাম। তো সবাই চলে গেছে, আমি মেয়ে আর মেয়ের জামাইকে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে তো কিছুদিন হয়তো তারা আমাদের এখানে ভালোই থাকলো। তো এর মাঝখান দিয়ে একটা ঘটনা ঘটে গেল, যেটা আসলে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আসলে এই ঘটনাটা আমি তাদের কাছে কখনো, এই মেয়ের জামাইয়ের কাছে আশা করছিলাম না। তো তারপরে তো হঠাৎ এক সময় আমার মেয়ের জামাই আমাকে বলতেছে যে আম্মা, শাশুড়ি আম্মা, আপনি তো দেখতে শুনতে খুবই সুন্দরী, আর আপনার বয়সটাও যে খুব বেশি তা না, বয়সটা কম। তো আপনার এটা হচ্ছে প্রথম সন্তান, তো আপনি বিয়ে শাদী করেন, বিয়ে শাদী করলে বিয়ে শাদী করে জীবনযাপন করেন। তা আমি দেখলাম যে আমার মেয়ের জামাই এত বড় কথা আমি তার শাশুড়ি আমার মুখের উপরে বলে বসলো, আমি একটু লজ্জাবোধই করলাম। তো তারপরে মানে মেয়ের জামাই হয়ে আমার মুখের পরে এত বড় একটা কথা বললো, আমি ভাবতেই অবাক, আমি লজ্জায় কিছু বলতেই পারছিলাম না। তো তারপরে হঠাৎ একদিন এরকম চলতে চলতে হঠাৎ আমার মেয়ে হচ্ছে তার খালার বাড়ি এক বেলার জন্য আমাকে বললো যে আম্মু, অনেকদিন তো খালার বাড়ি যাওয়া হয় না, আমাদের 1 গ্রাম পরেই তার খালার বাড়ি। তা বললো যে আমি না হয়ে যায় একটু ঘুরে আসি। তো যাই হোক, মেয়ে ওর খালার বাড়িতে গেল, যে বললো যে দুপুর হলেই আমি চলে আসব। তো আমি বললাম যে ঠিক আছে মা, যাও। তো গেল। তো এখন বাড়িতে আমি একলাই রয়েছি। এখন আমার মেয়ের জামাই আমাকে বলতেছে যে আপনি একটু এদিকে আসেন, তাই বলে আমাকে রুমে ডাক দিল। আমি ভালো বুঝে রুমের মধ্যে ঢুকলাম, ঘরে গেলাম যে কি হয়েছে বাবা। তখন আমাকে সে মানে বললো যে একটু আগে আসেন, এদিকে আসেন। আমি কেমন যেন, আমি ভাবছিলাম যে সে হয়তো তার নিজের গোপন কোনো কিছু হয়তো আমাকে বলবে বা কোনো সমস্যা হয়েছে, এটা মনে করে তার কাছে আমি আগে গেলাম যে কি হয়েছে বাবা বলো। তখন সে হঠাৎ করে আমাকে আমাকে পাক মেরে খাটের উপরে ফেলে দিল, ফেলে শুয়ে দিল, শুয়ে আমার মুখে হচ্ছে দিল, মানে মুখ চেপে ধরলো। তো আমার যখন এইভাবে মুখ চেপে ধরে মানে আমার আমাকে আমার বুকের উপর শুয়ে আমাকে আমার সঙ্গে আমার কাপড় তুলে আমাকে কোনো একটা কিছু করার চেষ্টা করছে, আর খুবই জোরাজোরি করছে। তখন আমি মানে চিল্লানোর জন্য খুব চেষ্টা করছি, আমার মুখে একদম লাল হয়ে গেছে, চিল্লাতে পারতেছি না, কত আওয়াজ করতে পারছি না যে কাউকে ডাক দিয়ে কিছু বলবো। তো এইভাবে খুব জোরাজোরি করতে থাকলাম। তো জোরাজুরি করতেছি যে কাউকে কিছু বলবো, কিন্তু আমার মুখ চেপে এমন করে ধরে রাখছে যে আমার মুখ দিয়ে কোনো যেন সাউন্ড না বের হয়। আর সে আমার বুকের উপরে অলরেডি চেপে বসছে। তো তারপরে তো আমি তো ওই বাসাতে সালোয়ার কামিজ ব্যবহার করতাম না, আমি শাড়ি পরে থাকতাম। তো সে আমাকে ওই এক টানে শাড়ি উঠায় ফেলছে, বোঝেনি তো, উঠায় সে আমাকে ওইভাবে করতে লাগলো আর বলছে যে কেমন একটা মেয়ে দিছেন, হ্যাঁ, এরকম এত ছোট মেয়ে দিছেন, ওকে দিতে গেলেই কান্নাকাটি করে, পারে না। তো আপনিই তো ভালো, ওর চেয়েতে আপনিই তো হচ্ছে কম বয়সী, বেশি মজা। এই বলতে বলতে সে তার কাম সেরে নিল, বুঝতেই তো পারছেন। এখন আমি শাশুড়ি হয়ে যখন অলরেডি সে এটা আমাকে করেই ফেললো, গেঁথে দিছে, তখন আর আমি কি আর করা, তখন চুপচাপ করে পড়ে রইলাম, ওর মতো সেরে ফেললো। সেরে উঠে বসে বলতেছে হ্যাঁ, ও নিতে পারে না,
ও একটু দিলেই মানে কান্নাকাটি করে, বলে এত এত এটা হয় নাকি, মানে আমাকে খুব জুলুমবাজ মনে করে। তো যাই হোক, এইসব পরে আমি দেখলাম যে মেয়ে ছোট, আর সেই রাগের আগে সে আমাকে আজকে এটা করে বসলো। তো দেখেন এত পাজি জামাই। আর শেষ পর্যন্ত এই মেয়ের অপবাদ দিয়ে, মানে আমি যে শাশুড়ি, আমাকে ধর্ষণ হতে হলো তার হাতে। তো এই জন্য বলতেছি যে এরকম জামাই যেন কারোর কপালে না জোটে। আর আমি খুবই কষ্ট পাইলাম, আর এই কথা কাউকে শেয়ার করতেও পারছিলাম না বন্ধুরা। তাই এই গল্পটি আপনাদেরকে শেয়ার করলাম। যদি মানে খুবই কষ্টের সহিত গল্পটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তো যদি গল্পটা আপনাদের একান্তে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন এরকম আরো নতুন নতুন গল্প পেতে। এটা আমি আমার জীবনের গল্প আপনাদের মানে শেয়ার করলাম। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে আমার বাবা, আমি আর আমার মা। আসলে আমরা তিনজনে ফ্যামিলি মেম্বার ছিলাম। তো আমরা একটি গ্রামে বাস করতাম। আর আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। তো নদীটা পার হয়ে আমার নানির বাড়ি। আর আমার ছোট খালার বিবাহ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলাম, তাই আমরা ফ্যামিলি সহ সে বাড়িতে দাওয়াত খাইতে গেছিলাম। কিন্তু সেদিনকে সে রাতটা দাওয়াত খাওয়ার পরে মানে অনেক মানে ফিরতে, খাওয়া দাওয়া করে ফিরতে অনেক রাত হয়ে গেছিল। তো ওই বাসা থেকে সবাই আমাদের বললো যে আজকে তোমাদের যাওয়ার দরকার নেই, যেহেতু নদী পারাপারের পথ, তোমরা কি করে যাবে। তো আব্বা আসলে বলে যে আমাদের বাসাতে তো অনেক গবাদি পশু আছে, সেগুলা রক্ষণাবেক্ষণ আমাকেই করতে হয়, পাকে বাড়িতে যেতেই হবে। তো মা বলল যে ঠিক আছে, তাই যদি হয় তাহলে তুমি তোমার আব্বুর সঙ্গে না চলে দাও। কিন্তু আমি আসলে যে চলে আসবো, আমি একটা যুবতী মেয়ে, কলেজে লেখাপড়া করতাম। তো বোঝেনি তো আমার বয়সটা তখন কেমন। আমিও বেশ স্বাস্থ্যবান, মানে খুবই মোটাসোটা, বড় আকৃতির দেখতে আমাকে, মানুষের নজরে পড়ি। তারপরও বাবা আমাকে বলছে ঠিক আছে মা, তাহলে চলো চলেই যাই। তো আসতে পথে আসলে ওই নদীতে পার হতে, খেয়া পার হতে হয়, নৌকায় পার হতে হয়। তো দেখি নৌকাটা তখন বন্ধ হয়ে গেছে, মানে লাস্ট খেওয়া শেষ হয়ে গেছে। তখন আমরা অনেক দূর, মানে 5 কিলোমিটার পথ পার হয়ে এসে নদীটা পার হতে হয়। তো মাল্লা আসলে ঘাটে যেখানে জিজ্ঞেস করলাম, তো মাল্লারা বলছিল যে আজকে তো পার হওয়া যাবে না, আপনারা আগামীকালকে পারেন, আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আজকের লাস্ট খাওয়া শেষ এই পর্যন্তই। তো তখন কি করব, আসলে আবার ওই 5 কিলোমিটার পথ আবার ফেরত যেতে হবে, তো সেটা আমার নানির বাড়িতে। কিন্তু তা কি কি সম্ভব? তখন অবশ্যই আব্বু একটা চিন্তা ভাবনা করে বের করলো। আমাকে বলতেছে মা, তাহলে এক কাজ করি না হয়, মানে যেহেতু আবার এই 5 কিলোমিটার পথ আবার ব্যাকে যে তোমার নানির বাড়ি, তো এত দূর যাব, তার চেয়েতে আমরা তো মানুষ, আর এই দুনিয়ায় কি মানুষ বাস করে না, সবাই তো একজনের উপকারে আসে, কেউ না কেউ আসবেই। তো ঠিক আছে, দেখি কি করা যায়। তারপরে আমার আব্বা যাই হোক একটু খোঁজাখুঁজি করে, তো একটা বাসায় মানে একটা ব্যক্তি সে বললো যে ঠিক আছে, আপনারা যখন এতটা বিপদে পড়ছেন, আজকে রাতটুকু না হয় বাবা মেয়ে আমাদের বাড়িতেই থেকে যান। তো বন্ধুরা, তারপরে আমাকে আর আমার আব্বুকে, যেহেতু আমরা বাবা মেয়ে, তো কোনো মাইন্ড করলো না আর কি, মানে চিন্তা ভাবনা ছাড়াই তারা একটা রুম ছেড়ে দিল। বললো যে ঠিক আছে, আপনারা আজকে রাতটুকু এই রুমে থাকেন, থেকে সকালে না হয় পার হয়ে যাবেন প্রথম খাওয়াতে। তো আমরা আসলে অনেক রাত হয়ে গেছে আর ঠান্ডা পড়তেছিল প্রচুর। তো বাবা আর আমি ওই রুমে থাকতে দিল। তো এবারের যিনি মহিলা মানুষ, ওই বাড়ির যে মেয়েটা, উনি বললো যে তোমাদের কি কোনো আপত্তি আছে, বাবা মেয়ে একটা, তোমরা তো বাবা মেয়ে, তোমাদের আর সমস্যা কি, থাকলেই হতো। আমার বাড়িতেও ঘর দুয়ার কম, রুমের সংখ্যা কম, আমরা যে ফ্যামিলি মেম্বার, আমাদেরই তো জায়গা কম পড়ে যায়, তারপরে যেহেতু অতীত থাকছো তোমরা, তো তোমরা বাবা মেয়ে না হয় এই রুমটাতেই থাকো। আমি বললাম যে না, আসলে আমাদের কোনো অভিযোগ নেই, যেহেতু আমার বাবা আর আমি, তো ও তো আর অন্য কেউ না। তো যাই হোক, ওই রাত্রে থাকতে দিল, বাবা আর আমি থাকলাম। তো বাবা বললো যে ঠিক আছে, তুমি বিছানা ঠিক করে
মানে খাওয়া দাওয়া করে রেস্ট নেও অথবা ঘুমায় পড়ো, আমি বাইরে থেকে আসতেছি। তো বাবা চায়ের দোকানে যাই হোক চা খাইতে গেল, চাটা খেয়ে তারপরে অনেক রাত করে প্রায় 11টা বেজে গেছে, বাবা তখন আবার ফিরলো, ফিরে রুমে আসলো, আমি দরজা খুলে দিলাম, তারপরে সে ঢুকলো, ঢুকে মানে শোয়ার চিন্তা ভাবনা করতেছি যে শুবে। তো যাই হোক বাবাকে আমি বিছনাপাতি মশারি টানায় সুন্দর করে শোয়ার ব্যবস্থা করে দিলাম, বাবা আর আমি একটা রুমেই থাকতে লাগলাম। তো হ্যাঁ বাবা মানে অনেক রাত্রে, তখন প্রায় রাত 2টো বেজে গেছে। তো আসলে মায়ের কাছে যেভাবে বাবা শোয়া অভ্যাস, এটা কি আর পরিবর্তন হয়? তো হঠাৎ করে আমিও ঘুমায় আসি, বাবা দেখি এখন আমাকে মানে একটু কাছে বুকের মধ্যে করে কোলবাসের মধ্যে করে টানে, তার নিজের দিকে টানাটানি করছে। তা আমি উঠে, আমার ঘুম ভেঙে গেছে, উঠে দেখি বাবা আর কোলের মধ্যে আমি, বাবা আমাকে জড়িয়ে জড়িয়ে সুন্দরভাবে শুয়ে আছে। তখন আমি উঠে বলতেছি বাবার গায়ে এরকম টুকা দিয়ে বললাম যে বাবা তুমি আমাকে ছেড়ে দাও, এভাবে এরকম করতেছো কেন, প্রয়োজনে মাঝখানে কিছু নাও, একটা বালিশ টালিশ নিয়ে ঘুমাও। তো বাবা তখন কাঁদতে উঠে বলতেছে মারে আমার তো আসলে তোমার মাকে এইভাবে ধরে শোয়ার অভ্যাস, তো কি আর করা, অভ্যাস তো আর এক রাতে পরিবর্তন হয় না, তো কিছু মনে করো না, ঠিক আছে। তো আমি আসলে বাবাকে কি বলবো, যাই হোক বাবা মামা মানে আমার ওখানে হাত দিয়েও যাই হোক জোরে করে ধরে ঘুমাইছিল। তো এটা আমি একটু লজ্জাই পেলাম যে বাবাই তো, তাই হোক কেউ তা দেখেনি, তারপর চুপচাপ শুয়ে আছি। তো তারপরে হঠাৎ দেখি মানে বাবার ওইটা অনেক বড় হয়ে মানে দাঁড়া হয়ে আছে। আমি দেখে অবাক যে উরি বাবা, মানে বাবা মুরব্বি হয়ে গেছে এখনো এত সুন্দর। হ্যাঁ, মানে আমার খুবই ভালো লাগলো। তে দেখি বাবা মানে নাক ডেকে ঘুম পাড়াচ্ছে। তো বাবার ওই ঘুম পাড়া অবস্থায় আমি ওইটার কাছে টুকটুক করে একটু আগায় গেলাম। তো মানে আগায় যে এখন মানে ভাবতেছি, মানে আমার আসলে লোভ সামলাইতে পারতেছি না বন্ধুরা। তো তা আমার আসলে খেয়ালই নেই যে এটা আমার বাবা, মানে ওই মুহূর্তে আমারও দারুণ মন চাইছিল। তো আমি আস্তে আস্তে কাছে এগিয়ে যাই, মানে একবার হাত দিয়ে ধরতে যায় ধরি না, টাচ করতে যায় যায় না, এরকম মানে একটু মানে গা মুড়ামুড়ি করছি। এর মধ্যে হঠাৎ বাবা কেমন যেন বুঝে ফেলে বলছে কিরে মা তুমি ওদিকে কি করছো, শুয়ে পড়ো। তখন আমি বললাম যে না বাবা শোবো, তুমি ঘুমাও। বলতেছে দেখ রে মা তুই আসলে কেমন যেন করছিস, কি হয়েছে তোর বলতো। তখন আমি বললাম যে বাবা আমার ভাল লাগতেছে না, ঘুম আসতেছে না, আসলে নতুন বাড়ি তো, তুমি কিছু মনে করো না, তুমি ঘুমায় পড়ো। তখন বাবা বলছে না রে, তুই যদি না ঘুমাস তাহলে আমার কি করে ঘুমায়, কি সমস্যাটা কি তোর বলতো দেখি। তখন আমি বললাম যে না, আর তুমি কাপড় ঠিক করে শুতে পারো না, এরকম হয় কেন। তখন ও বলতেছে যে ও আমার এটা বদ অভ্যাস, মানে আমি শুইলে ওটা ঠিক থাকে না। তো যাই হোক আবার আমি একটু চুপচাপ পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে দেখি যে বাবা আর মানে গা মোড়ামুড়ি করে, ঘুম আসে না, বাবাও জেগে আছে। তা আমি আস্তে করে বললাম যে বাবা তোমার ওখানে কি হয়েছে ওটা দেখতে বলছে কোথায়। তা আমি ওর ওখানে যাই মানে হাত দিয়ে ধরছি, ধরে যে এটা কি, তো বলছে ওর বাবা এটা তুমি ছেড়ে দাও, এটা কিছু না, এটা তোমার নাম, তোমার মায়ের এটা। তা আমি বললাম যে না দেখি। তারপরে আমি আসলে লজ্জা ত্যাগ করে ওইটা যাই হোক হাত দিয়ে ধরতেই দেখি মানে এক লাফে মানে হতভর মানে দারুণ ভাবে মানে জেগে আছে। তাই বললাম যে সুন্দর তো, তোমার তোমার এখনো এতটা বয়স হয়ে গেছে তারপরও এখনো এত সুন্দর। তো বলতেছে হ্যাঁ রে মা, কেন তুই এইরকম লজ্জা ত্যাগ করে এসব কি করতে লাগলি আবার, এই সবই তো ঠিক আছে, কেন কি হয়েছে। তে আমি তখন বললাম যে দেখো বাবা আজকাল যুবক ছেলেপেলেদেরও আসলে এরকম হয় না, তোমার এখনো যেভাবে সুন্দরভাবে তুমি নিজেকে টিকায় রাখছো এত সুন্দর করে, তো এইটা আমার দেখে দারুণ লোভ হচ্ছে বাবা, তুমি ঘুমাও তো দেখি আমি একটা কিছু করি। যে বাবা তখন বলছে কি করবি রে বাবা, ওটা থাক না, কি ওটা ধরিস কেন। তা আমি মানে যাই হোক ওটা আস্তে আস্তে সুন্দর করে ম্যাসেজ করতে করতে এক পর্যায়ে মানে বাবারও দেখি দারুণ ভাবে একটা অনুভূতি জাগছে ভিতরে, আমি বুঝতে পারলাম বাবা আমার দিকে ফেল ফেল করে তাকাই আছে। তো বলতেছে যে আমার তো এখন আর ভালো লাগতেছে না, তাহলে এখন কি করবি বল, আমার তো এখন মন চাইছে তোর মায়ের কাছে চলে যেতে। তখন আমি বললাম যে দেখো বাবা তোমার মায়ের আমার মায়ের কাছে এখন তোমার যাওয়া লাগবে না, আমি আছি না, আসলে আমি তো এখন বড় হয়েছি আর আমারও তো দরকার এখন তো এটা যেন কেউ না জানে, দেখি আমি একটু তাই করি। তারপরে ওইটা যাই হোক আমি সুন্দরভাবে বাবাকে বুঝাইলাম, বাবা তখন বললো যে ঠিক আছে এইটা তুইও তাহলে কাউকে বলিস না,
এই কথা ভেবে বাবা আমার সুন্দরভাবে এত সুন্দর করে আমাকে ওই রাত্রে 2-3 বার মানে সকাল পর্যন্ত সে ইয়ে করলো, মানে অনেক সময় আমার এত ভালো লাগলো বন্ধুরা, মানে এত সুন্দর করে বাবা জোরে ইয়ে করতে পারে অত বড়। তারপরে সুন্দরভাবে যাই হোক রাতটুকু পেরে হলো, তো আমাকে বলতেছে যে এই অবস্থায় কি তুই নদী পার হবি? খেওয়া কি এখন পাওয়া যাবে, সকাল হয়েছে? তারপরে হ্যাঁ, এখন এই বাসা থেকে একটু নাস্তা পানি করেই তারপরে বের হব। তো বাবা বলতেছে, আচ্ছা মা, তোকে একটা কথা বলি, তুই আমার মেয়ে হয়ে আজকে যে কাজটা আসলে আমার সঙ্গে যে আচরণটা করলি, আসলে আমি তো এটা করতে চাইনি। দেখ, তুই নিজেই আমাকে কেন কেন যেন একটা জাগ্রত করে তুললি। আর এইটা যে আমার খুবই ভালো লাগেছে। দেখ, এত সুন্দর মানে মজা আমি কখনো এতদিনে তোর মায়ের কাছ থেকে আমি পাইনি রে বাবা। আর তোর মাও তো জানিস বুড়ো হয়ে গেছে, এখন তার দ্বারাও তো সম্ভব না, কিন্তু আমি তো আসলে ঠিকই আছি। দেখ, আমার মাথার চুল একটাও এখনো সাদা হয়নি, আর তোর মার মাথার চুল সব সাদা হয়ে গেছে। সে মানে কেমন যেন অসুস্থ অবস্থায় ভেঙে পড়ছে, বুঝিসই তো। তাহলে এটাই যখন সকালে যাব, তো কালকেও কি তুই আমাকে এরকম একটা সুযোগ দিবি রে বাবা? মানে যদি আর একটা বার এরকম সুযোগ দিতি তাহলে আমার ভালো হতো। যখন এটা করেই ফেলছিস একবার, তখন আর তোর কাছে লজ্জা করে লাভ কি রে মা? তখন আমি বললাম যে বাবা শোনো, আমারও না ভীষণ মজা লাগেছে, খুব ভালো লাগেছে ওই বাড়িতে অতীত থাকার বিষয়টা, রাতের এই ঘটনাটা। তো তুমি যদি চাও তা আমার কোনো আপদ, মা না তার মায়ের বাড়িতে মানে 2-4 দিন থাক না, সমস্যা কোথায়? আমি তোমাকে রান্না বান্না করে খাওয়াই দাওয়াই দিব, তুমি গবাদা পশু দেখাশোনা করবা, ছাগল গরু যা আছে এগুলা দেখাশোনা করবা। আমি আর প্রয়োজনে কলেজে যাব, কলেজ থেকে এসে রাত্রে না হয় আবার হবে, সমস্যা কোথায়? তো বাবা হেসে দিয়ে বলল যে, না রে মা, আসলে আমার খুব ভালো লাগছিল তো এই জন্য বলছি, জানে না এটা আসলে মহা অন্যায়, তারপরেও তুই যে এত সুন্দর করে এটা ইয়ে করতে পারবি, জানিস তোর যেখানে বিয়ে শাদী হবে তার তো কপাল খুলে যাবে রে। সে তো কখনোই তোকে ছাড়া থাকতেই পারবে না। মানে তুই যেভাবে মানুষকে আপ্যায়ন করতে জানিস, আমি যা বুঝলাম, আমি একটা রাতেই বুঝে গেছি রে বাবা। এই জন্য তো সেই লোভটা বারবার আমার জাগে মনের মধ্যে, খুব শখ জাগতেছে বুঝছিস। তো তুমি যদি আমাকে আরেকটাবার এরকম করো তাহলে তখন মেয়ে, আমি আসলে বললাম যে দেখো, আমি তোমার মেয়ে হয়ে আমি কি তোমার কথা ফেলতে পারি? আমি নিশ্চয় বাড়ি যে আগে নদীটা পার হয়ে ওপারে যায় তারপরে বুদ্ধি পরামর্শ করে মাকে ফোন করে বলে দাও যে সে তার মায়ের বাড়িতে গেছে, 2-4 দিন পরে সে আসুক, আর তুমি আর আমি চুটিয়ে মজা করবো, বুঝতে পারছো বাবা? তো তখন আমার আব্বু যাই হোক খুব খুশি হলো, খুশি হয়ে বলতেছে, হ্যাঁ রে মা, তাই যেন হয়। তাহলে আমি যেভাবে তোর সঙ্গে আচরণ করলাম রাতে, এটা কি তোর ভালো লেগেছে? তাই বললাম যে হ্যাঁ, ভালো লাগবে না মানে? আরে বাবা, এত সুন্দর তোমার ওইটা, অত বড় আমার আমার কি যে ভালো লাগেছে আমি তোমাকে বুঝাইতে পারবো না, বুঝতে পারছো? তোমার সেবা যত্ন তুমি মেয়েকে যেভাবে করলে, এটা আসলে মানে কাউকে বোঝানোর মতো না, আমি খুব খুশি হয়েছি। আর আমি যেন আমার ভবিষ্যতে আমার হাজবেন্ডে এইরকমই তোমার মতো যেন জোটে, তাহলে না আমার অদূর ভবিষ্যৎটা ভালোভাবে কাটবে। তো তারপরে যাই হোক বাসায় ফিরে আসলাম, আসার পরে বাবা পরের দিন ওই দিন রাত্রে মানে রাত হলো, হওয়ার পরে আমি তাকে রান্না বান্না করে খাইয়ে আমি আমার রুমে শুইতে আসতেছি, বাবা বাবার রুমে শুবে। কিন্তু তখন আমার বাবা বলে যে কেরে মা, ও রুমে কেন, তুমি আমার রুমে চলে এসো। তখন আমি বললাম যে ও বাবা, আমার তো আসলে মনেই নেই, কথা তো এরকম ছিল না, ঠিক আছে আসতেছি। যাই হোক, আমি বাবার রুমে চলে গেলাম, যে আহ, বাবার বিছানাতেই ঘুমালাম। তো বাবা যাই হোক একটু রাত ভারী করে আবার বাবা ওই গত রাতের মতোই আবার শুরু করলো। আরে বাবা, সে বাবা, আমার বাবা যে, আমি ভাবছি যে সে মধ্যবর্তী বয়সী হলো, মানে তার যে এত সুন্দর কিছু, সে এত কিছু শিখে রাখছে কোত্থেকে জানি না, জানি না সে আসলে যুবককালে কেমন ছিল। মানে তার এই অবস্থা এখনই, এই অবস্থা, মানে আমার যে কি আনন্দ হচ্ছিল তার পাশে শুয়ে, মানে দারুণ ভাবে সে আমাকে ওইটা ইয়ে করতে লাগলো। হ্যাঁ, অনেক সময় ধরে সে, যাই হোক তারপরে আমি এটা খুবই ভালো লাগলো। তারপরে উঠে বাবাকে বললাম যে বাবা, আসলে তো একটু আমরা অনেক দূর জার্নি করে আসছি, তারপরে শুয়েছি, কেমন যেন লাগতেছে, একটু নাস্তা পানি। ওই রাত্রে আবার উঠে একটু নাস্তা করলাম হালকা পাতলা করে, আবার একটু টেস্ট নিয়ে একটু ঘুমালাম। তারপরে যাই হোক আবার সে মানে আমাকে বলতেছে যে আমার যেন বারবার মনে হচ্ছে যে তোমার সাথে আমি এরকম ইয়ে করি। আমি বললাম যে হ্যাঁ রে বাবা, আমি তোমাকে একদম পারমিশন দিচ্ছি, কারণ আমারও যত পাই ততই যেন ভালো লাগে। তুমি, আমি তোমাকে নিষেধ করবো না। যাই হোক,
বাবা ও রাত্রেও আমাকে যাই হোক 3বার ইয়ে করলো তে সকাল অবধি মানে দারুণ খুশি। বাবা আমাকে বলে যে তোর মা এখন থেকে যদি কোথাও যাইতে চায় তাহলে তুই কিন্তু তোর মাকে আর বাধা দিবি না। তোর মা যেখানে যায় 2-4 দিন থাকুক, এই বয়সে তার তো একটু বেড়ানোর সময়। আর তুই তো আসিস, তোর উপর ভরসা করে আমি এখন থাকতে পারবো। তো আমি বাবাকে বললাম, বাবা যখন আমার বিয়ে হয়ে যাবে তখন কি করবে, তোমার এই সেবা যত্ন কে করবে? তখন বাবা বলে, তোকে যদিও আমি খুব দ্রুত বিয়ে শাদী দিতে চাইছিলাম, কিন্তু এখন আর মারে তোকে একটু দেরিতেই বিয়ে দেবো। তুই পড়াশোনা করছিস, কর না, আর একটু লেখাপড়া করে আর একটু আগায় যা। ভবিষ্যতে যদি চাকরি বাকরির পাস তাহলে কত ভালো হবে। আর একটু ভালো রেজাল্ট কর, আর আমার সংসারে থাক, আমারও হবে তোরও হবে। তখন আমি বললাম যে বাবা এইভাবে থাকতে থাকতে যদি একটা কিছু হয়ে যায়, তখন বলছে না না কিছু হতে দেব না। আর তুই কিছু না জানোর এবারে আমি তো জানি, আমার কাছে সাবধানতা অবলম্বন করার মতো কিছু আছে, সেটা ব্যবহার করলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। যাই হোক, তো বন্ধুরা, আমার বাবার সঙ্গে আমার এই যে শুরু হয়ে গেল লজ্জা ভেঙে দিয়ে তারপরে এত সুন্দর আদর আপ্যায়ন, মানে বাবার ওই যত্ন আদর, মেয়ের যে এতটাই ভালো লেগেছিল, মানে কল্পনায় তোমাদের আমি বলতেই পারবো না। তো তোমরা আমার বাবার এই গল্পটা শুনে কতটুকু বিনোদন পেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই ততক্ষণে ভালো থাকবা, নিজের যত্ন দেবা। আসছি আবার আগামীকাল নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।